RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে যে হাট কবিতাটি রয়েছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা, সেই হাট কবিতার অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর হাতে কলমে সমাধান করে দেবো। তো তোমরা সময় নষ্ট না করে চটপট খাতা এবং পেন নিয়ে রেডি হয়ে থাকো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কথা না বাড়িয়ে চলে আসি মূল ভিডিওতে। তো হাট কবিতার অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমাদের এই ভিডিওর বিষয়বস্তু। তো দেখো, হাট কবিতাটি কে লিখেছে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এর অনুশীলনীতে একের এক দাগে প্রথম প্রশ্ন রয়েছে, কোন সাহিত্যিক গোষ্ঠীর সাথে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? এর উত্তর হবে কল্লোল সাহিত্য গোষ্ঠীর সাথে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কল্লোল সাহিত্য গোষ্ঠীর সাথে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারপর একের দুই, তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। অর্থাৎ যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত দুটি কাব্যগ্রন্থের নাম আমাদের কিন্তু লিখতে হবে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত দুটি কাব্যগ্রন্থের নাম মরীচিকা ও মরুশিখা। আরেকবার বলছি, যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত দুটি কাব্যগ্রন্থের নাম মরীচিকা ও মরুশিখা। এরপর চলে আসি দুই দাগে আমাদের বলেছে, নিচের বাক্যগুলির এমন শব্দ খুঁজে বের করো যার প্রতিশব্দ কবিতার মধ্যে আছে। কবিতার সেই শব্দটি পাশে লেখো। অর্থাৎ আমাদের একটা করে বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যের মধ্যে এমন একটা শব্দ থাকবে যেই শব্দের প্রতিশব্দ আমাদের হাট কবিতাটির মধ্যেও রয়েছে। এবার উত্তরগুলো দেখে নেওয়া যাক। দুয়ের এক দাগের আমাদের প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো, আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছে। এখানে যে সাঝে শব্দটা আছে সেই শব্দটাকে আমরা পেয়েছি সাঝে, আর আমাদের কবিতায় রয়েছে সন্ধ্যায়। তাহলে আমরা যে বাক্যটি আমাদের দেওয়া রয়েছে তার মধ্যে এমন একটি শব্দ রয়েছে যার প্রতিশব্দ আমাদের কবিতার মধ্যেও রয়েছে। তো এই লাইনটার যে শব্দটি আমরা পেয়েছি সেটা হচ্ছে সাঝে। সাঝে এর প্রতিশব্দ আমাদের কবিতায় যেটা রয়েছে সেটা হলো সন্ধ্যায়। তো এর পরেগুলো আমি শুধু উত্তর বলে দিচ্ছি। দুয়ে দুই, আলো আমার আলো ও গো আলো ভুবন ভরা। এখান থেকে আমরা আলো পেয়েছি, আলো, আর আমাদের কবিতায় রয়েছে আলোক। তাহলে আলোর প্রতিশব্দ যেটা কবিতায় রয়েছে সেটা হচ্ছে আলোক। তারপর দুয়ের তিন, তুমি আমার সকালবেলার সুর। এখানে সকালবেলা শব্দটি আমরা পেয়েছি যার প্রতিশব্দ আমাদের কবিতায় রয়েছে প্রভাত বেলা। সকালবেলা, প্রভাত বেলা। এরপর দুয়ের চার, আমার রাত পোহালো শারদ প্রাতে। এখানে আমরা রাত শব্দটি পেয়েছি যার প্রতিশব্দ কিন্তু কবিতায় রয়েছে। তাহলে রাত এর প্রতিশব্দ কবিতায় যেটা রয়েছে সেটা হলো নিশা। রাতের প্রতিশব্দ কবিতায় যেটা রয়েছে সেটা হচ্ছে নিশা। তারপর দুয়ের পাঁচ, দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিলে। এই দিনের বেলা শব্দটি আমরা পেয়েছি যার প্রতিশব্দ কিন্তু কবিতায় রয়েছে। তাহলে দিনের বেলা এর যে প্রতিশব্দটা কবিতায় রয়েছে সেটা হচ্ছে দিবসেতে। দিনের বেলা দিবসেতে। এবার আমরা চলে আসবো তিন দাগে, সমচ্চারিত বা প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। অর্থাৎ দুটি একই ধরনের উচ্চারণ হয় এই রকম দুটো শব্দ যাদের অর্থ কিন্তু আলাদা। তো সেই রকম দুটি শব্দের আমাদের অর্থের পার্থক্য দেখাতে হবে। আমাদের প্রশ্নে রয়েছে দ্বীপ, দয় দীর্ঘিকারে দি এবং প, আর তার পরের শব্দটি রয়েছে দয় বয় দীর্ঘি প। দুটোর উচ্চারণই কিন্তু দ্বীপ, কিন্তু বানানটা আলাদা। তো দুটোর উচ্চারণ একই হলেও তাদের পার্থক্য রয়েছে অর্থের। তাহলে দয় দীর্ঘি প দ্বীপ, এর অর্থ হচ্ছে প্রদীপ। দয় দীর্ঘি প্রদীপ এর অর্থ হচ্ছে প্রদীপ। এটা একটা বাক্যে আমরা ব্যবহার করেছি বোঝানোর জন্য। মন্দিরে দীপ জ্বালানো হয়। তাহলে কি মন্দিরে প্রদীপ জ্বালানো হয়? মন্দিরে দীপ জ্বালানো হয় আমরা লিখেছি। আর দয় বয় দীর্ঘি প্রদীপ এটার অর্থ হচ্ছে জলবেষ্টিত ভূখণ্ড। অর্থাৎ যে ভূখণ্ডটার চারপাশে জল দ্বারা বেষ্টিত, বা বলা যায় সমুদ্রের মাঝখানে যে ভূভাগ রয়েছে সেটি। তো এই দয় বয় দীর্ঘি প্রদীপ এটি দিয়ে একটি বাক্য আমরা লিখেছি বোঝার জন্য। আমরা নবদ্বীপে বেড়াতে গিয়েছিলাম।
তাহলে উত্তরটা আরেকবার বলে দেওয়া যাক। দয় দীর্ঘী প্রদীপ মানে প্রদীপ, মন্দিরে দীপ জ্বালানো হয়। দয় বয় দীর্ঘী প্রদীপ মানে জলবেষ্টিত ভূখণ্ড। আমরা নবদ্বীপে বেড়াতে গিয়েছিলাম। তারপর দর অদর, দর শব্দের অর্থ দাম। বাজার দর ক্রমশ বাড়ছে। দর ডয় শূন্যরা দর, এই দর শব্দের অর্থ দক্ষ। ছেলেটি কাবাডি খেলায় দর। তালিবর সহকারে শাক শাক, শাক মানে ডাল। গাছের শাখে পাখিরা বাসা করেছে। তালিবর শয়চন্দ্রবিন্দু আকার খ, শঙ্খ। শাক এটির অর্থ হচ্ছে শঙ্খ। সন্ধ্যাবেলায় ঘরে ঘরে শাঁখ বাজে। বয়াকারে বা ধয়াকারে ধা, বাধা। বাধা মানে বিপদ। জীবনে চলার পথে অনেক বাধা আসে। বয়চন্দ্রবিন্দু আকার ধয়াকারে ধা, বাধা। বাধা মানে বদ্ধ করা বা বেঁধে রাখা। গরুটাকে গাছে বেঁধে রাখো। নয়রশ্মি তয়জফলা, নিত্য। নিত্য মানে রোজ। আমাদের নিত্য হাঁটাচলা করা দরকার। নয়রি নৃ তয়জফলা, নৃত্য। নৃত্য মানে নাচ। গানের তালে রুমি নাচ করছে। এবার 4 দাগে আমাদের বলেছে, 4 দাগ, নিচের শব্দগুলি গদ্যে ব্যবহার করলে কেমন হবে লেখো। অর্থাৎ আমাদের কিছু শব্দ দেওয়া থাকবে, সেগুলোকে আমাদেরকে গদ্য শব্দে রূপান্তরিত করতে হবে। সহিয়া সহ্য করে, সেথা সেখানে, সহি সহ্য করি। সবে সবাই, তবে তাহলে, মুদিল বন্ধ করলো। এটি আরেকবার বলে দিচ্ছি। সহিয়া সহ্য করে, সেথা সেখানে, সহি সহ্য করি। সবে সবাই, তবে তাহলে, মুদিল বন্ধ করলো। এরপর চলে আসি 5 দাগে। 5 দাগে আমাদের বলেছে কি, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। তো 5-এর 1 দাগে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। এর উত্তর, 10-12খানি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। 10-12খানি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। 5-এর 2, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন। এর উত্তর, সারাদিন হাটে সবার প্রয়োজন মিটে গেলে সন্ধ্যায় যে যার বাড়ি ফিরে যায়। সারাদিন হাটে সবার প্রয়োজন মিটে গেলে সন্ধ্যায় যে যার বাড়ি ফিরে যায়। হাট একা পড়ে থাকে, তাই হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। হাট একা পড়ে থাকে, তাই হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। 5-এর 3, কার ডাকে রাত্রি নেমে আসে। এর উত্তর, একক কাকের ডাকে রাত্রি নেমে আসে। অর্থাৎ একটি কাকের ডাকে রাত্রি নেমে আসে। কার ডাকে রাত্রি নেমে আসে? একক কাকের ডাকে রাত্রি নেমে আসে। তারপর 5-এর 4, ওপারের লোক কেন এপারেতে আসে। এই প্রশ্নটির উত্তর হবে, মালের পসরা নামালে ভালো জিনিস আগে কিনে নিতে ওপারের লোক এপারেতে ছুটে আসে। মালের পসরা নামালে ভালো জিনিস আগে কিনে নিতে ওপারের লোক এপারেতে ছুটে আসে। 5-এর 5, হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা, কোনো হিসাব নেই কেন। এই প্রশ্নটা আগে আমাদের বুঝতে হবে ভালো করে। এটা আমাদের কবিতায় রয়েছে যে, হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। অর্থাৎ হাটে কত ক্রেতা বিক্রেতারা আসে, তার হিসেব কেন থাকে না, এই প্রশ্নটাই কবি কিন্তু এখানে করেছেন। এর উত্তর হবে, হাটে অসংখ্য মানুষ নিজেদের প্রয়োজনে কেনা বেচার জন্য আসে। হাটে অসংখ্য মানুষ নিজেদের প্রয়োজনে কেনা বেচার জন্য আসে। কেউ তাদের সংখ্যা গুণে রাখে না। কেউ তাদের সংখ্যা গুণে রাখে না। তাই মানুষে আসা যাওয়ার কোনো হিসাব নেই। তাই মানুষের হবে এখানে, তাই মানুষের আসা যাওয়ার কোনো হিসাব নেই।
এবার আমরা চলে আসি 6 দাগে। 6 দাগে আমাদের কি বলেছে এটা আমাদের আগে বুঝে নিতে হবে যে কবিতায় বর্ণিত হাটের চেহারাটি কেমন লেখো। আমরা যখন কবিতার বিষয়বস্তুতে আমরা পড়েছি, তোমরা কবিতার যে বিষয়বস্তু রয়েছে সেটার ভিডিও যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, হাট কবিতার বিষয়বস্তুর লিঙ্ক তোমরা এই ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো হাট কবিতাটির বিষয়বস্তুতে আমরা দেখেছি হাটের 3টি চেহারা ধরা পড়ে। একটা হচ্ছে হাট বসার আগের হাটের চিত্র কবি কবিতায় ফুটিয়ে তুলেছেন, হাট চলাকালীন হাটের একটি চিত্র কবি কবিতায় ফুটিয়ে তুলেছেন, আবার হাট ভাঙার পরেরও একটা চিত্র কিন্তু কবি কবিতায় ফুটিয়ে তুলেছেন। তো এই হাট বসার আগে, হাট চলাকালীন এবং হাট ভাঙার পরে হাটের চিত্রটি কেমন সেটা কবিতা অনুযায়ী আমাদেরকে লিখতে হবে। তো এই প্রশ্নের উত্তর আগে জানতে গেলে আমাদের কিন্তু কবিতাটাকে আগে ভালো করে বুঝতে হবে। তো কবিতাটা যেটার বিষয়বস্তু কবিতা, হাট কবিতার বিষয়বস্তুর ভিডিও যদি তোমরা এখনও কেউ না দেখে থাকো তো এর ডেসক্রিপশানে তোমরা কিন্তু এর লিঙ্ক পেয়ে যাবে। তো এবার চলে আসি এর উত্তরে। এর উত্তরটি আমি খাতায় করে রেখেছি তোমাদের জন্য। উত্তরটি আমি এভাবে বলে দিচ্ছি, তোমরা পরে ছকে নিজেদের মতন করে বসিয়ে নেবে। হাট বসার আগে হাটের কেমন চিত্র? জনশূন্য এবং ফাঁকা। হাট বসার আগে হাট থাকে জনশূন্য এবং ফাঁকা। হাট চলাকালীন হাটের চিত্র: চেনা অচেনা মানুষের ভিড়, মাল চেনাচেনি, দর জানাজানি, কোলাহল, মাল বিক্রি, মাল পরখ করা প্রভৃতি। তাহলে হাট চলাকালীন হাটের চিত্র কেমন? চেনা অচেনা মানুষের ভিড়, মাল চেনাচেনি, দর জানাজানি, কোলাহল, মাল বিক্রি, মাল পরখ করা প্রভৃতি। আর হাট ভাঙার পরে হাটের চিত্র: হাটের দোচালা বন্ধ, আধারে পড়ে থাকা একা হাট। হাট ভাঙার পরে হাটের চিত্র: হাটের দোচালা বন্ধ, আধারে পড়ে থাকা একা হাট। এবার চলে এসেছি 7 দাগে। 7 দাগে আমাদের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। তো 7-এর 1 দাগে আমাদের বলেছে হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে। কবি কবিতায় হাটের স্থান ছাড়িয়ে একটি দূরের গ্রামের চিত্রও কিন্তু কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তো সেটির উত্তরে আমাদের এখানে লিখতে হবে যে হাট ছাড়িয়ে কিভাবে গ্রামের ছবি কবিতায় ফুটে উঠেছে। এর উত্তর: যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতায় আমরা দেখি 10-12টি গ্রামের মাঝখানে একটি হাট। যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতায় আমরা দেখি 10-12টি গ্রামের মাঝখানে একটি হাট। সারাদিন সেখানে অগণিত মানুষের ভিড় থাকে, কেনা বেচা চলে। সারাদিন সেখানে অগণিত মানুষের ভিড় থাকে, কেনা বেচা চলে। কিন্তু সন্ধ্যাবেলায় যে যার বাড়ি ফিরে যায়। কিন্তু সন্ধ্যাবেলায় যে যার বাড়ি ফিরে যায়। সন্ধ্যাবেলায় প্রত্যেক ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে। সন্ধ্যাবেলায় প্রত্যেক ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে। গ্রামের মানুষজন তখন নিজের ঘরে প্রিয়জনের সাথে ব্যস্ত থাকলেও গ্রামের মানুষজন তখন নিজের ঘরে প্রিয়জনের সাথে ব্যস্ত থাকলেও হাট একাকী পড়ে থাকে অন্ধকারে। হাট একাকী পড়ে থাকে অন্ধকারে। 7-এর 2 দাগের প্রশ্ন: প্রকৃতির ছবি কিরূপ অসীম মমতায় কবিতায় আঁকা হয়েছে তা আলোচনা করো। প্রকৃতির ছবি কিরূপ অসীম মমতায় কবিতায় আঁকা হয়েছে তা আলোচনা করো। তো এর উত্তর: দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত রূপক কবিতা হাট এ। দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত রূপক কবিতা হাটে অসীম মমতায় প্রকৃতির ছবি এঁকেছেন। অসীম মমতায় প্রকৃতির ছবি এঁকেছেন। তাই তো নদীর বাতাস প্রশ্বাস ছেড়েছে পাকুড় শাখে। তাই তো নদীর বাতাস প্রশ্বাস ছেড়েছে পাকুড় শাখে। শ্রেণীহারা কাকের পাখে সন্ধ্যা নেমে আসে। শ্রেণীহারা কাকের পাখে সন্ধ্যা নেমে আসে। সর্বোপরি কবির লেখনীর আঁচড়ে প্রাণহীন হাটেও যেন প্রাণ সঞ্চার হয়েছে। সর্বোপরি
কবির লেখনীর আচরে প্রাণহীন হাটেও যেন প্রাণ সঞ্চার হয়েছে। কবি অনুভব করিয়েছেন রাত্রে হাটের একাকিত্ব। উদার আকাশতলে মুক্ত বাতাসের পরশে চিরকাল এই হাট খোলা থাকে। উদার আকাশতলে মুক্ত বাতাসের পরশে চিরকাল এই হাট খোলা থাকে। এরপর 7-এর 3 দাগের প্রশ্ন, বাজে বায়ু আসি বিদ্রূপ বাসি কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? কবি যতীন্দ্রনাথ, এখানে একটু সেনগুপ্ত লেখা হয়নি, সরি। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতায় সন্ধ্যায় হাট ভেঙে গেলে একাকী হাট পড়ে থাকে অন্ধকারে। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতায় সন্ধ্যায় হাট ভেঙে গেলে একাকী হাট পড়ে থাকে অন্ধকারে। তখন হাটের দোকানগুলির বন্ধ দোচালার জীর্ণ বাঁশের ফাঁকে বাতাস প্রবেশ করে বাঁশির মতো আওয়াজ হয়। কবির কল্পনায় হাটের নির্জনতাকে যেন প্রকৃতি বিদ্রূপ করে তার একাকিত্বের জন্য। কবির কল্পনায় হাটের নির্জনতাকে যেন প্রকৃতি বিদ্রূপ করে তার একাকিত্বের জন্য। 7-এর 4 দাগের প্রশ্ন, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এখানে কিন্তু আমাদের এই প্রশ্নটির 3টে পার্ট রয়েছে। একটি প্রশ্নের মধ্যে 3টি ভাগ রয়েছে। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা একটা কবিতার অংশ দিয়ে দিয়েছেন। এখানে কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন, এটা আমাদের প্রথম এর অ্যান্সার করতে হবে। তিনি এখানে কোন খেলার কথা বলেছেন, দ্বিতীয়ত এই প্রশ্নের উত্তর করতে হবে। চিরকাল চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, তৃতীয়ত এই প্রশ্নের উত্তর করতে হবে। এবার আমরা চলে আসি উত্তরে। তো আমি এখানে সুবিধার জন্য পার্ট করে নিয়েছি। প্রথম পার্টে কোন প্রসঙ্গে আলোচ্য উক্তি, এর উত্তর হাটের দৈনন্দিন বসা ও ভাঙার মধ্যে কবি আমাদের মানব জীবনের জন্ম মৃত্যুর উল্লেখ করতে গিয়ে আলোচ্য পংক্তিটি লিখেছেন। হাটের দৈনন্দিন বসা ও ভাঙার মধ্যে কবি আমাদের মানব জীবনের জন্ম মৃত্যুর উল্লেখ করতে গিয়ে আলোচ্য পংক্তিটি লিখেছেন। তারপরে আমাদের দ্বিতীয় যে পার্টের প্রশ্নটি রয়েছে সেটি হলো কোন খেলা, এর উত্তর হবে কবি এখানে আসা যাওয়া অর্থাৎ জন্ম মৃত্যুর খেলার কথা বলেছেন। কবি এখানে আসা যাওয়া অর্থাৎ জন্ম মৃত্যুর খেলার কথা বলেছেন। প্রশ্নের তৃতীয় পার্ট, চিরকাল বলতে এখানে কি বোঝানো হয়েছে? তো চিরকাল বলতে কি বোঝানো হয়েছে, এর উত্তর চিরকাল বলতে কবি এই পৃথিবীতে জন্ম মৃত্যুর চলমানতাকে বুঝিয়েছেন। চিরকাল বলতে কবি এই পৃথিবীতে জন্ম মৃত্যুর চলমানতাকে বুঝিয়েছেন। অর্থাৎ মানুষ জন্মগ্রহণ করে আবার তার মৃত্যু হয়, আবার কেউ জন্মগ্রহণ করে আবার তার মৃত্যু হয়, যে যুগ যুগ ধরে যে এই চলমানতাটা চলে আসছে পর্যায়ক্রমে, সেটাই কিন্তু এখানে এই লাইনের মাধ্যমে বোঝানো হয়েছে। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে আসা যাওয়া অর্থাৎ জন্ম মৃত্যুর খেলা চলেছে। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে আসা যাওয়া অর্থাৎ জন্ম মৃত্যুর খেলা চলেছে। তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর হাট কবিতার প্রত্যেকটি লাইন ধরে ধরে সম্পূর্ণ কবিতার বিষয়বস্তুর বিশ্লেষণ, সে ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।